আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের শয়তানের দূত লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ নভেম্বর 1971 সাল। পার্ট 3। বিকেল 4টায় আবার সেই একই দৃশ্যের অবতারণা হলো। মাঝখানে সময়টা হোটেলে স্নানাহারে সেরে লম্বা ঘুম দিয়েছে রানা। রাহাত খানের মাথায় কি সব পরিকল্পনা কিলবিল করছে সেই সম্পর্কে মিছে ভাবনা চিন্তা করে মাথাটা ভারাক্রান্ত করার কোনো ইচ্ছে ছিল না। যথাসময়ে পৌঁছে গেল ও এম্বাসির ওয়াল স্ক্রিন ঝোলানো রুমে। বাশারকে যে কাজে পাঠানো হয়েছিল সে কাজ শেষ করেছিল সে। পাইপে টোবাকু ভরতে ভরতে বললেন রাহাত খান, যাবার সময় ফাইলটা পাবে তুমি। ওর সংগ্রহ করা সমস্ত তথ্য পাবে ওতে। বিওএ সি এর একটা প্লেন আজ ছাড়বে রাত 10টা। যাত্রী তুমি একা। সাসেরটায় ল্যান্ড করার কথা ওঠার রিফিলিং এর জন্য। কম্পাস ট্রাভেলের জন্য খানিকটা ডান দিকে চলে যাবে প্লেন। গোপনে নামবে পগিয়াতে। পগিয়া এয়ারপোর্টের নাম শুনেছ? উত্তরে না বললেই ধমকে উঠবে বুড়ো। জানে রানা নামটা ও শুনেছে। জি স্যার, ন্যাটোর ইমার্জেন্সি ল্যান্ডিং গ্রাউন্ড আছে পগিয়ায়। লুসেরা রোডের পাশেই এয়ারপোর্ট। লুসেরা শহরের 3 মাইল বাইরে। পগিয়া এয়ারপোর্ট এখন ব্যবহার করা হয় না, লোকজন নেই। দিনের বেলায় গরু চড়ে। তোমরা যখন নামবে তখন জ্যোৎস্না থাকবে। তোমাকে নামিয়ে দিয়েই চলে যাবে প্লেন সাসেরটায়। এরপর তোমাকে কেউ কোনো রকম সাহায্য করবে না। ওখানে তোমার কাজ কি হবে রানা? হাতের তালু দুটো ঘামচোর। বুড়ো খোলাখুলি কিছুই বলেনি এখন অবধি। সমস্যাটার উপর আলোকপাত করার কোনো ইচ্ছা আছে বলেও মনে হয় না। যা জানার জানতে হবে বাশারের পাঠানো তথ্য বারাক্রান্ত ফাইল পড়ে। ডোক গিলে ধীরে ধীরে বলল রানা, বাশারের তথ্যগুলো পরীক্ষা করে দেখা দরকার স্যার। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করব। সবচেয়ে আগে সোহানাকে উদ্ধার করবে। রাহাত খানের গলায় আদেশ। একজনকে ইতিমধ্যে হারিয়েছি আমি, আর একজনকে বিপদের মুখে ফেলে রাখতে পারি না। তোমার প্রথম কাজ যেভাবেই হোক কবির চৌধুরীর হাত থেকে সোহানাকে মুক্ত করা। রানা বলল, কবির চৌধুরী এয়ারক্রাফট রহস্যের সাথে জড়িত? কবির? ওর কথায় কান্না দিয়ে মেজর জেনারেল রাহাত খান বললেন, এবার আর কাঁচা কাজ করে শোনা রানা, আবার যেন বেঁচে না যায় শয়তানটা। এটা আমার 2 নম্বর অর্ডার। আর কিছু জানার আছে? তোমার মাথার ভেতরের সেলগুলো কি দিয়ে তৈরি জানার বড় ইচ্ছা আমার। মনে মনে ভাবলো রানা, মুখে বলল, না স্যার। যাও তাহলে। আহাদ এয়ারপোর্টে পৌঁছে দেবে তোমাকে। পাসপোর্ট ফাইল সব পাবে ওর কাছ থেকে। রাহাত খান চোখ নামালেন টেবিলের উপর পেতে রাখা ইউরোপের ম্যাপে। নিঃশব্দ পায়ে রুম থেকে বেরিয়ে গেল রানা। চাঁদের আলোয় রানওয়ের দিকে তাকালেও ভালো দেখা গেল না, কিন্তু পাইলট জেনে শুনেই ল্যান্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। আধ মিনিটের মধ্যে রানওয়ে ছুলো চাকা। রানওয়ের পাশে গভীর ঝোপঝাড়। ম্লান জ্যোৎস্না ছাড়া কোথাও কোনো আলোর চিহ্ন নেই। আধ মাইল দৌড়ে দাঁড়িয়ে পড়ল প্লেন। মাঝরাত হতে 18 মিনিট বাকি। হাত ঘড়ি থেকে দৃষ্টি ফিরিয়ে উঠে দাঁড়ালো রানা সিট ছেড়ে। পাইলটের কেবিনে ঢোকার সাথে সাথে ক্যাপ্টেন বলে উঠল, বেস্ট অফ ব্লাক, বেস্ট অফ ব্লাক মিস্টার আননোন। দরজা খুলে লাফ দিয়ে টারমাকে নামলো রানা। 15 সেকেন্ড দাঁড়িয়ে থেকে এদিক ওদিক দেখে নিয়ে দক্ষিণ দিকের টারমাকের ধার ঘেসে হন হন করে হাঁটতে শুরু করলো, হাতে অ্যাটাসি ক্যাচ। 7 মিনিট পর নির্জন এয়ারপোর্ট এলাকা থেকে রাস্তায় পৌঁছল রানা। প্রশস্ত রাস্তা, ঝকঝক তকতক করছে। শহরের দিকে চলে গেছে সোজা। আকাশে একটি পাখি বা রাস্তা একটি কুকুর কিছুই নেই। দ্রুত হেঁটে মিনিট 5 পর চৌমাথায় এসে দাঁড়ালো। লাইট পোস্টগুলো শুরু হয়েছে এখান থেকে। সোজা রাস্তার দিকে না গিয়ে ডান দিকে মোড় নিল রানা। 25 গজ এগোবার পর ছোট্ট সাইনবোর্ডটা দেখা গেল একটা লাইট পোস্টের গায়ে ঝোলানো, সান নিকান্ডো রোড।
200 গজ পেরুবার পর পাহাড়ের খাড়া গা দেখতে পেল রানা। হাঁটার গতি স্লথ করলো। আর খানিকটা হাঁটলে পাহাড়ে ওঠার রাস্তা পাওয়া যাবে। বাসার ওখান দিয়েই উপরে উঠে গিয়েছিল। এয়ারপোর্ট থেকে সরাসরি শহরে গিয়ে হোটেলে ওঠার পরিকল্পনাটা শেষ মুহূর্তে বাতিল করে দিয়েছে রানা। বাসার যা দেখেছিল তা একবার দেখা দরকার নিজের চোখে। ওটা আসলে ঠিক পাহাড় নয়, বস্তুত মন্টে সরানো একটা মৃত আগ্নেয়গিরি। আগ্নেয়গিরিটার দুটো মুখ, একটা চূড়োর কাছে, দ্বিতীয়টা পশ্চিম দিকের ডালু পাহাড়ের গায়ে, চূড়ো থেকে 200 ফিট নিচে। নিচের আগ্নেয়গিরির মুখ থেকে খাড়া নেমে গেছে পাহাড়ের গা, মিশেছে চওড়া একটা রাস্তার কিনারায়। অ্যাপ্রিসিনা থেকে সান মার্কো যাবার একটাই মাত্র রাস্তা। চাঁদের আলোয় আবছাভাবে কাঁটাতারের বেড়া চোখে পড়ল রানার। দাঁড়িয়ে পড়ে বেড়াটা পরীক্ষা করল। কংক্রিটের পিলার 10-12 হাত পর পর, 6 ইঞ্চি পর পর কাঁটাতার জড়ানো পিলারের গায়ে। 1.5 মানুষ উঁচু। সন্তর্পণে তার বেয়ে উপরে উঠতে শুরু করল রানা। পিলারের মাথায় উঠে লাফিয়ে অপর দিকে নামল। মন্টে সোরানো মানাটপের অ্যাস্টেট সুরক্ষিত করার চেষ্টার কোনো ত্রুটি নেই তার। কাটা তারের বাধা অতিক্রম করে ঢালু পাহাড়ের গা বেয়ে উঠতে শুরু করলো। 2.5 ঘন্টা প্রচন্ড কায়িক পরিশ্রম করার পর আগ্নেয়গিরির শীর্ষ মুখ পেরিয়ে এলো রানা। দুটো বড় পাথরের মাঝখানে থামলো। চূড়ো থেকে 100 ফিট নিচে জায়গাটা। জ্বালামুখ দুটোর মাঝামাঝি জায়গায় পাথর দুটো। এর বেশি এগোবার চেষ্টা করা বোকামি। বাসারের রিপোর্ট অনুযায়ী আর 10 কদম পর থেকে মাইন পোতা আছে নুড়ি পাথরের নিচে। ছোট জ্বালামুখটার পশ্চিম দিকটা খোলামেলা, সমতল পাথরের প্রশস্ত জায়গা খানিকটা। তারপর খাড়া নেমে গেছে পাহাড়ের গা। একদারে শুরু একটা পথ হারিয়ে গেছে বাঁ দিকের সারবাদা ঘরগুলোর পাশ ঘেঁষে। উত্তর দিকের মেন গেটে গিয়ে মিশেছে পথটা। মেন গেটটা দেখতে পাওয়ার কথা দিনের আলোয়। পাহাড়ের গা বেয়ে গাড়ি আসে ওই টানেলে। মোটা স্টিলের দরজা পেরিয়ে শুরু পথটা দিয়ে জ্বালামুখের সামনের চত্বরে পৌঁছানো যায়। ওটাই ভেতরে ঢোকার রাস্তা। আরো আছে। জ্বালামুখটা চত্বরের বেশ খানিকটা উপরে। বাসার এয়ারক্রাফটটাতে উঠতে দেখেছিল জ্বালামুখের নিচে থেকে। ঘরগুলোর পরিষ্কার কাঠামো দেখার জন্য সকাল অবধি অপেক্ষা করা ছাড়া উপায় দেখলো না রানা। ঘড়ি দেখলো 8 ঘন্টা পরই একটু একটু আলো পাওয়া যাবে। 15 মিনিট পর অ্যাটাচি কেসটা খুলে ফেললো রানা বিনকিউলারটা বের করার জন্য। প্রথম গুলি শব্দটা হলো তখনই। দুটো পাথরের মাঝখানে দাঁড়িয়েছিল। মাথার কাজ ঘেঁষে বেরিয়ে গেল বুলেট। ঝপ করে বসে পড়ল রানা। পরপর দুটো বুলেট এসে লাগলো পাথরের গায়ে। গুলি করা ছাড়া উপায় নেই ওদের। মাইন ফেলে রাখায় এগিয়ে আসার পথ বন্ধ ওদের। রানাকে ফাঁদে ফেলতে হলে সান নিকান্ডো রোডের পাশ দিয়ে পাহাড়ে উঠে আসতে হবে শত্রুপক্ষকে। হঠাৎ মনে মনে থমকে গেল রানা। জেনে ফেলেছে শত্রুপক্ষ ওর উপস্থিতি। অনুমান করা মোটেই কষ্টসাধ্য নয় কোন পথে উপরে উঠে এসেছে ও। শত্রু সান নিকান্ডো রোডে পৌঁছে যায়নি তো ইতিমধ্যে। নিচের জ্বালামুখের ডান পাশের ঘরগুলো থেকে কেউ যদি একটা গাড়ি স্টার্ট দিয়ে পাহাড় বেয়ে নেমে গিয়ে থাকে তাহলে ওর তা জানার কথা নয়। গাড়ির শব্দ শুনতে না পাওয়ারই কথা। প্রধান বাড়িটা থেকেও গাড়ি যেতে পারে। দ্রুত হাতে অ্যাটাচি কেস বন্ধ করে হামাগুড়ি দিয়ে দ্বিতীয় পাথরটার ওপারে চলে গেল রানা। ছুটে এলো এক ঝাঁক বুলেট। 4টে রাইফেল একসাথে গর্জে উঠেছে বুঝতে পারল। দ্বিতীয় পাথরটার ওপারে গিয়ে ঢালু পাহাড়ের গা বেয়ে দ্রুত নামতে লাগলো রানা। বুলেটের কোনোই ক্ষতি করতে পারবে না, কিন্তু সামনে যদি শত্রুপক্ষ সদলে বাধা দেয় তাহলে বাঁচার উপায় কি? একটা রিভলভার কজনকে রোধ করতে পারবে? শত্রুপক্ষ থাকবে নিচে আত্মগোপন করে। ওকে নামতে হবে নিচের দিকে। আত্মগোপন করে পিছিয়ে যাওয়া সম্ভব, নামা সম্ভব নয়। নামতে নামতে দাঁড়িয়ে পড়ল রানা। রাতের আধারে শত্রুর মুখোমুখি হওয়াটা স্রেফ বোকামি। দিনের আলো অনেক বেশি সাবধান হওয়ার সুযোগ পাবেও। যে পথে নেমে এসেছে সেই পথেই উপরে উঠতে শুরু করলো রানা।
দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠা যায়, কিন্তু পাথরের খাঁজ দৌড়ে দৌড়ে যতটা সম্ভব মাথা নিচু করে উপরে উঠে চলল। প্রথম পাথরটা হাত 10 দূরে থাকতে এগোবার গতি আরো স্লথ করলো। প্রায় হামাগুড়ি দিয়ে 1 ইঞ্চি করে সামনে বাড়ছে। 20 মিনিট পর প্রথম পাথরটাকে পেরিয়ে দুটো পাথরের মাঝখানে চলে এলো রানা আবার। গুলির শব্দ 30 মিনিট আগেই থেমে গেছে। নতুন করে আর কোনো শব্দ হলো না। রাইফেলের পরিশ্রম সার্থক। ওরা মনে করেছে পালিয়ে গেছে অনাহুত আগন্তিক। জোরে নিঃশ্বাস ছেড়ে নিচের আগ্নেয়গিরির জ্বালামুখের ডান পাশের ঘরগুলোর দিকে তাকালো রানা। আলোকিত হয়ে উঠেছে পূবের আকাশ। সার বাঁধা ঘরগুলোর ছাদের উপর উঁচু পাঁচিল দেখা যাচ্ছে। পাঁচিলের গায়ে হোকর রয়েছে 1 গজ পরপর। ওখান থেকেই গুলি করা হয়েছিল অনুমান করল। নিঃশ্বাস পড়ে রইল রানা শক্ত পাথরের উপর উপুড় হয়ে। মাথাটা খানিক উঁচু করে আবছা আলোয় জ্বালামুখের আশপাশটা দেখার চেষ্টা করলো খুঁটিয়ে খুঁটিয়ে। ডান দিকে সরু পথটা হারিয়ে গিয়ে মিশেছে স্টিলের গেটের কাছে। তারপর টানেল শুরু। টানেল গিয়ে শেষ হয়েছে আধ মাইলটা দূরে। তারপর পাহাড়ের গা বেয়ে খোলা রাস্তা। আরো আধ ঘন্টা পর রানা লোকজনের চলাফেরা লক্ষ্য করল সার বাঁধা ঘরগুলোর ভিতর। কয়েকটা জানালা খুলে গেল। দুজন লোক দুটো দরজা দিয়ে 2 মিনিটের ব্যবধানে বেরিয়ে এসে উত্তর দিকে চলে গেল। রানার হিসেবে উত্তর দিকেই বসবাসের জন্য প্রধান বাড়িটা থাকার কথা। নিজের জায়গা থেকে বাড়িটাকে দেখতে পেল না ও। মানাটোফ বাংলোটার নাম দিয়েছে কাসা বিলাভিস্টা। খানিকক্ষণ পর আরো লোকজনের সাড়া পাওয়া গেল। ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে যে যার কাজে হাত দিয়েছে। ঘরগুলো চাকর বাকরদের গতিবিধি টের পেল রানা। বিছানা ঠিকঠাক করে রাখছে তারা। কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। গ্রীষ্মকালীন অবসর বিনোদনের আদর্শ বাংলো ছাড়া আর কিছু সন্দেহ করবার উপায় নেই। কবির চৌধুরী বা মানাটোপের কোনো চিহ্ন দেখল না রানা। ক্রমে দিনের আলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল চারিদিকে। সূর্য উঠল পাহাড়ের আড়ালে। টানেল থেকে বেরিয়ে পাহাড়ের গা বেয়ে নেমে যাচ্ছে ব্যান। মাঝে মাঝে মন নিয়ে হারিয়ে যাচ্ছে সেটা আড়ালে। 5-10 মিনিট পর আবার দৃষ্টি সীমার মধ্যে মন নিয়ে ফিরে আসছে ব্যানটা। মেন রোডের দিকে নেমে যাচ্ছে ওটা। কাসা বিলাভিস্টার প্রধান বিল্ডিং থেকে রওনা দিয়েছে ব্যানটা। সময় গড়িয়ে চলেছে ঢিমে তালে। ফেরার কথা মনে থাকলেও কৌতূহল না মিটিয়ে ফিরতে ইচ্ছে করছে না রানার। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, অথচ ঘটছে না কিছুই। কিছু না দেখে ফিরে যাওয়াটা মনপুত হচ্ছে না ওর। বেলা তখন 10টা। গাড় বেরিয়ে উত্তর দিকে তাকালো রানা। আরো একটা গাড়ি দৃষ্টিতে ধরা পড়ল। আগেরটা বহু আগেই নেমে গেছে নিচের মেন রোডে। এটা ভ্যান নয়। উপর দিকে উঠে আসছে মন্থর বেগে। প্রায় 1000 গজ দূরে তখনও গাড়িটা, কিন্তু বেশ পরিচিত ঠেকল যেন রাহানার চোখে। বেনকিউলার বের করে চোখে লাগাবার পরমুহূর্তেই পাহাড়ের বাঁকে মোড় নিয়ে অদৃশ্য হয়ে গেল গাড়িটা। কিন্তু নিজের ব্যান্ডলিকে এক পলক দেখেই চিনে নিয়েছে ও। 3 মিনিট পর আবার দেখা গেল ব্যান্ডলিকে। টানেলের দিকে এগোচ্ছে সেটা। টানেলের ভেতর দিয়ে আধ মাইল পথ পেরিয়ে মেন গেটের সামনে এসে দাঁড়ালো ব্যান্ডলি। রানার কাছ থেকে মাত্র 200 গজ দূরে মেন গেট। প্রায় একই সাথে ব্যান্ডলির দুদিকে দরজা খুলে গেল। দুজন লোক নামলো ভেতর থেকে। ড্রাইভার পেছনে দরজা খুলে মাথা নিচু করে গাড়ির ভেতরে কারোর সাথে কথা বলে 2 পা পিছিয়ে এলো। রানা পরিষ্কার দেখতে পেল না সুহানাকে। গাড়ি থেকে ধীরে সুস্থে নামলো। ড্রাইভার একটা হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু কারো সাহায্য না নিয়েই মেন গেটের দিকে পা বাড়ালো সুহানা। ওর মুখের হাবভাব স্পষ্ট দেখতে পেল না রানা। দূর থেকে কিন্তু সুহানা সুস্থ আছে বুঝতে পেরে ভালো লাগলো ওর। মেন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো সুহানা। এরপর তাকে আর দেখতে পেল না রানা। ড্রাইভার গাড়ি নিয়ে ভেতরে ঢুকে গেল। অপর আরোহী সুহানার পিছু পিছু আগেই অদৃশ্য হয়ে গেছে। আরো 1 ঘন্টা অপেক্ষা করার পরও নতুন কিছু দেখার সুযোগ ঘটল না রানার।
বিন কিলার অ্যাটাসিকে এসে ভোরে হামাগুড়ি দিয়ে নামতে শুরু করলো ও পাহাড় থেকে। শহরে ঢুকার মুখেই গ্যারেজটা। সরাসরি ম্যানেজারের কেবিনে ঢুকলো রানা। নীল রঙের একটা পিয়াট ভাড়া নিয়ে গ্যারেজ থেকে সোজা হোটেল আলবের্গোর দিকে রওনা হলো। গাড়ির ভাড়া বাবদ অগ্রিম দিতে কোনো অসুবিধা হলো না ওর। বুড়ো বস ইটালিয়ান কারেন্সি ভরে দিতেও বলেনি এটা শিখেছে। ছোট শহর লুসেরা, কিন্তু লোকবসতি খুব ঘন। লোক সংখ্যার অর্ধেক প্রাইভেট কার। কড়া রোদে বাচ্চারা ফুটবল খেলছে রাস্তার ধারে। ক্যাফেগুলোয় মেয়েদের ভিড়। ছাদ খোলা গাড়িতে করে অর্ধনগ্ন যুবক যুবতীরা রঙিন বল লুপতে লুপতে চলেছে সমুদ্রের দিকে। ফগিয়া থেকে 25 মাইল উত্তরে সমুদ্র সৈকত। হোটেল আলবের্গোর তেতলায় একটা রুম পেল রানা। গ্যারেজে গাড়ি তোলার ভার পোর্টারকে দিয়ে সোজা নিজের রুমে উঠে এলো ও অ্যাটাসিকে ছাদে নিয়ে। 5 মিনিট পর রুম বয়কে ডেকে লাঞ্চের অর্ডার দিয়ে ঢুকলো বাথরুমে। শাওয়ারের নিচে ভিজতে ভিজতে পরিকল্পনা ঠিক করলো রানা। যে করে হোক কাসা বিলাবিস্টায় আজ বিকেলে যাবে ও। শেষবার কবির চৌধুরীকে বেনিসে দেখা গেছে। বর্তমানে লুসেরায় সে আছে কিনা জানা নেই ওর, কিন্তু মানাটব সম্ভবত আছে। ওখানে যাওয়া মানে স্বেচ্ছায় বন্দী হওয়া, এছাড়া কোনো উপায় দেখল না রানা। মানাটব বা কবির চৌধুরীর আস্তানায় লুকিয়ে প্রবেশ করা অসাধ্য না হলেও সময় সাপেক্ষ ব্যাপার। পাহাড়ের গায়ে কোথাও না কোথাও অবশ্যই লুকানো গুপ্ত পথ আছে। জার্মানরা গত যুদ্ধে বোমার গুদাম করেছিল মন্টিসোনারোকে। টানেল দিয়ে যাওয়া আসার রাস্তা ছাড়া অন্তত আরো 2-4টে গোপন পথ তারা তৈরি করেছিল নিশ্চয়ই। মৃত আগ্নেয়গিরির ভেতর বিপদের সময় আটকে মরার ইচ্ছা তাদের থাকার কথা নয়, কিন্তু পথ আবিষ্কার করে কাসা বিলাবিস্টায় পৌঁছতে হলে প্রচুর সময়ের দরকার। হয়তো 4-5 দিন লেগে যাবে। তার চেয়ে বন্দী হওয়া ভালো। কবির চৌধুরী আগ্নেয়গিরির পেটের ভেতর আস্তানায় গেলে কি কাজে ব্যস্ত তা জানার সুযোগ পাবেও। সোহানার সাথেও দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। লাঞ্চ সেরে দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ল রানা। রুম বয়কে বলে রেখেছে আগেই সময় মতো ডাকবে সে, কিন্তু কেউ ডাকার আগেই ঘুম ভেঙে গেল ওর। ঝট করে বালিশের তলা থেকে রিভলভারটা হাতে নিল। কান পেতে শুনবার দরকার হলো না। শব্দটা জোরে সোরে হচ্ছে, কাগজের শব্দ, খস 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 খস। সন্তর্পণে বিছানা ছেড়ে ব্যালকনির দিকের দরজাটার পাশে গিয়ে দাঁড়ান রানা। তালা খুলে ফেলল ও নিঃশব্দ। তারপর আচমকা নব ধরে টান মারতেই দরজার পাল্লা দুটো খুলে গেল। মুচকি হাসল। ব্যালকনিতে আটকে গেছে একটা ঘুড়ি। রিভলভারটা বিছানার উপর ছুড়ে দিয়ে ব্যালকনির রেলিংয়ের কাছে এসে দাঁড়ালো। দুটি ছেলে তাকিয়ে আছে উপর দিকে। একজনের হাতে একটা লাটাই। 2 ভাই হবে ওরা। দুজনেই ছোট, একজন 10-11, অন্যজন 8-9 বছরের। রানাকে দেখে পরস্পর কি যেন বলাবলি করলো। বড় ছেলেটি উপর দিকে তাকালো আবার। রানার মেজাজ বোঝার চেষ্টা করছে সে। তারপর জোরে চিৎকার করে কি যেন বলল। ঘড়িটা ছাড়িয়ে দেওয়ার অনুরোধ। একটু ভাবল রানা। ঘড়িটা ছিঁড়ে গেছে রেলিংয়ের এই পারে আটকে গিয়ে। ওরা জানে না এখনো। ছেঁড়া ঘড়ি দেখে মন খারাপ হয়ে যাবে বেচারাদের। ছেলেটির অনুরোধের উত্তরে হেসে অপেক্ষা করার ইঙ্গিত করল রানা। ব্যালকনি থেকে রুমের ভেতর চলে গেল। কয়েক সেকেন্ড পর বেরিয়ে এসে ছেঁড়া ঘড়িটা ছাড়ালো রেলিং থেকে। তারপর সুতোর সাথে বেঁধে দিল একটা ইটালিয়ান নোট। এদেশের 2.5 টাকার সমান মান নোটটার। ছেঁড়া ঘড়ি সহ নোটটা ছেলে দুটোর হাতে পৌঁছল। দুজনেই অবাক হয়ে তাকালো রানার দিকে। বড় ছেলেটি কি যেন বলল ছোটটিকে। প্রবল বেগে মাথা নাড়ল ছোট ছেলেটি। হাসি পেল রানার। ছোট ছেলেটির হাবভাব দেখে বুঝতে পারছো টাকাটা ফিরিয়ে দেওয়ার প্রস্তাব মেনে নিতে রাজি নয় সে। বড় ছেলেটি আরো কি সব বলছে তাকে। রানা দেখলো পকেটে হাত ঢুকিয়ে 2টো চকলেট বের করলো ছোট ছেলেটি। বড়টিও তাই করলো। তারপর রানাকে চকলেটগুলো দেখিয়ে নিজেদের বাসা বলল।
আপনাকে আমাদের এই চকলেটগুলো নিতে হবে। রানা দু হাত একত্রিত করে লুফে নেবার ভঙ্গি করে বলল, ছুড়ে দাও, দেখি ধরতে পারি কিনা। চকোলেটগুলো গুড়ির কাগজে মুড়ে ছুড়ে দিল বড় ছেলেটি, কিন্তু অত উঁচুতে উঠতে পারল না প্যাকেটটা। দ্বিতীয় এবং তৃতীয়বারও ব্যর্থ হলো সে। থাক, অন্য কোনো সময় দিও কেমন, হেসে বলল রানা। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলে দুটো। রানা ফিরে এলো রুমে। দরজায় নক হলো তখনই। রুম বয় সময় মতো এসেছে। রানা দরজা না খুলেই বলল, কপি নিয়ে এসো তাড়াতাড়ি। দরজাটা খুলুন স্যার, বাইরে থেকে বলল রুম বয়। আপনার একটা চিঠি আছে। চিঠি? বিস্মিত ভাবটা প্রকাশ না করে দরজা খুলল রানা। একটা খাম এগিয়ে দিল রুম বয়। রানা হাত বাড়িয়ে খামটা নিতেই চলে যাবার জন্য ঘুরে দাঁড়ালো সে। ওকে বাধা দিল রানা। কে নিয়ে এসেছে এই চিঠি, কখন? আধ ঘন্টা আগে একটা লোক এসেছিল স্যার। আমি তখন ম্যানেজারের চেম্বারে ছিলাম। সাদা একটা মরিস গাড়ি করে এসেছিল। আপনার নাম করে দিয়ে গেছে চিঠিটা। ম্যানেজার তখনই দিয়েছিল ওটা আমাকে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। অপরাধী ভঙ্গিতে মাথা নিচু করলো ছেলেটা। দুঃখিত স্যার, সাথে সাথে পৌঁছে দেওয়া উচিত ছিল আমার, কিন্তু আপনাকে বিরক্ত করা হবে ভেবে। ঠিক আছে, তুমি কপি নিয়ে এসো। দরজা বন্ধ করে দিয়ে খামের উপর লেখাটা পড়ল রানা, পরিষ্কার ইংরেজিতে টাইপ করা। টু মেজর মাসুদ রানা, হোটেল আলবের বেগ্রো, রুম নাম্বার 19, 7th ফ্লোর, লুসেরা। খামটা ছিঁড়ে চিঠিটা বের করল রানা। সম্বোধনের জায়গায় বন্ধুবসু মাসুদ রানা লেখা। চিঠি শেষে লেখা, তোমার শুভাকাঙ্ক্ষী কবির চৌধুরী। দুটোই মিথ্যে কথা, মনে মনে হাসল রানা। কবির চৌধুরী বন্ধু নয়, শুভাকাঙ্ক্ষিত নয়। কিন্তু হাসি নিভে গেল ওর ঠোঁট থেকে। ধরা পড়ে গেছ। এত সাবধানে ইটালিতে ফিরে এসেও শয়তানটার চোখকে পাকি দেওয়া গেল না। কবির চৌধুরী লিখেছে, ভেনিস থেকে ফিরেই আমি শুনলাম খানিক আগে ফোগিয়া এয়ারপোর্টে একটা প্লেন ল্যান্ড করার প্রায় সাথে সাথে আবার উড়ে গেছে। প্লেনটা বিওএসি এর। জানতে পেরে আমি বুঝলাম মাসুদ রানা এই অপ্রত্যাশিত ল্যান্ডিংয়ের সাথে জড়িত। আমার ফোগিয়ার বন্ধু বান্ধবেরা খুব অল্প সময়ে খুঁজে বের করেছে তোমাকে। আশা করেছিলাম বটে তুমি আবার ইটালিতে ফিরে আসবে অচিরেই, কিন্তু এত তাড়াতাড়ি তা অবশ্য ভাবিনি। যাক, আমার জন্য ভালোই হয়েছে বলতে হবে। মিস সোয়ানা প্রতি মুহূর্তে কাউন্টার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে কোনো এজেন্টকে আশা করছে আমার আস্তানায়। ওকে উদ্ধার করার জন্য মেজর জেনারেল রাহাত খান লোক পাঠাবে, এ কথা বাবা ওর পক্ষে খুবই স্বাভাবিক। রাহাত খান ওকে বিশেষ দৃষ্টিতে দেখে তা তো আর ওর অজানা নেই। অন্য যে কোনো এজেন্টের চেয়ে তোমার উপর আস্থা মিস সোয়ানার বেশি। ইতিমধ্যেই সে তোমার নাম শুনিয়ে ভয় দেখিয়েছে আমাকে দুবার। ও খুশি হবে তোমার উপস্থিতিতে, বিশ্বাস করো। আমিও খুশি হব, ভয় পেও না। তোমাকে আমি এই মুহূর্তে অতিথি হিসেবে চাই। সান মার্কো রোড ধরে সোজা গাড়ি চালিয়ে এলে একটা লজ দেখতে পাবে। গেটের সামনে গাড়ি দাঁড় করালেই আমাকে পেতে কোনো অসুবিধা হবে না তোমার। তোমার শুভাকাঙ্ক্ষী কবির চৌধুরী। রুম বয় কফি পট সাজিয়ে দিয়ে চলে যাচ্ছিল। রানা বলল, গ্যারেজ থেকে গাড়ি বের করতে বলো, আমি নামছি। সম্মতি জানিয়ে রুম বয় চলে যেতে কফির পেয়ালায় চুমুক দিল রানা আয়েশ করে। এই বরং ভালোই হলো, কবির চৌধুরী না ডাকলেও যেতে হতো ওকে। কিন্তু খুঁতখুঁতে ভাবটা দূর হলো না মন থেকে। কেন এই আহ্বান? কবির চৌধুরী আশা করলো কেন ডাকলেই সুরসুর করে গিয়ে হাজির হবে সে? প্রশ্নটা ওর মনকে ক্ষতবিক্ষত করার পক্ষে যথেষ্ট। হঠাৎ বুঝতে পারল রানা, ঠাট্টা করেছে কবির চৌধুরী। হ্যাঁ, ক্ষমতার দম্বে ঠাট্টা করেছে শয়তানটা। লুসেরা শহরের ভিতর যে কোনো কুকাজ করার মতো ক্ষমতা কবির চৌধুরীর আছে। রানাকে জোর করে নিজের মুঠে নিয়ে যাওয়া মোটেই কষ্টসাধ্য হবে না তার পক্ষে, কিন্তু জোর করার আগে খেলার চলে চিঠিটা পাঠিয়েছে সে। রানা যদি না যায় তাহলে উপযুক্ত ব্যবস্থা নেবে সে, ঠাট্টা ছাড়া আর কি। নিচে নেমে গাড়িতে ওঠার আগেই কচি কণ্ঠে চিৎকার শুনে গাড়ি ফিরিয়ে তাকালো রানা। সেই দুটো ছেলে ছুটে আসছে ওর দিকে।
দুজনের হাতে দুটো নতুন ঘড়ি। রানার পাশে এসে দাঁড়ালো দুজন, গাল বানা হাসি ওদের মুখে। রানা কথা না বলে ডান হাতটা পাতলো ওদের সামনে। পকেট থেকে মুঠো ভর্তি চকলেট বের করে ওর হাতের মাঝখানে রাখলো বড় ছেলেটি। ছোট ছেলেটিও এক মুঠো চকলেট বের করলো। টাকা ভাঙিয়ে ঘুড়ি আর চকলেট কিনে হোটেলের আশেপাশে ঘুরঘুর করছিল ওরা, রানা যদি নিচে নামে সেই আশায়। চকলেটগুলো পকেটে ভরে দুজনের গাল টিপে আদর করে রানা বলল, লক্ষ্মী ছেলে তোমরা, এবার যাও। তা আমরা যাচ্ছি, বড় ছেলেটি আবদার করে বলল। কিন্তু আগামীকাল আমার জন্মদিনের পার্টিতে দাওয়াত, তোমার যাবে তো? এই তো কাছে আমাদের বাড়ি, 213 নম্বর, 4টে বাড়ি পরই। অবশ্যই, হাসি মুখে বলল রানা, কিন্তু আমি একটা কাজে অন্য জায়গায় যাচ্ছি, কবে ফিরবো জানি না, ফিরলে দেখা করবো, কেমন? ছোট ছেলেটি সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করো। ছেলে দুটো ধীর পায়ে চলে যেতে গাড়িতে উঠে স্টার্ট দিল রানা। 5 সেকেন্ড পর পেছন থেকে শব্দ হলো আর একটি গাড়ি স্টার্ট নেবার। ধীরে ধীরে ঘাড় বেরিয়ে পেছনের জানলা দিয়ে বাইরে তাকালো রানা। 100 গজ পিছনে ফোক্স ওয়াগন গাড়িটা, দুজন আরোহী। গাড়িটা ছেড়ে দিয়ে রিয়ার বিও মিররে চোখ রাখলো। পেছনের গাড়িটা অনুসরণ করতে শুরু করেছে। আধ মাইলটা এগিয়ে সামনের রাস্তার ধারে পার করা সাদা মরিচটাকে দেখতে পেল ওরা। ওর ফিয়াট সেটাকে পেরিয়ে যাওয়ার আগে ছেড়ে দিল মরিচ। তে মাথার কাছে পৌঁছে সাদা মরিচ মেন রোডের উপর আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়লো। পাশেই একটা গলি, পেছনের ফোক্স ওয়াগন ওভারটেক করলো ফিয়াটকে। শুরু গলিতে ঢুকে গেল সেটা। রানা ফিয়াট নিয়ে গলি ধরে খানিক দূরে এগোবার পরই আবার পিছনে দেখা গেল সাদা মরিচকে। কবির চৌধুরী কাঁচা বিজলা বিস্টার সামনের দরজা অপেক্ষা করছিল। ফোক্স ওয়াগনটা পশ্চিম দিকের উঁচু ডিবির উপরে উঠে গিয়ে দাঁড়িয়ে পড়ল। হাসি মুখে 2 পা এগিয়ে এসে নির্ভয়ে ফিয়াটের দরজা খুলে ফেলল কবির চৌধুরী। গুড ইভিনিং রানা, তোমার সুবুদ্ধি দেখে খুশি হয়েছি আমি। শত্রুতামূলক কোনো হাবভাব প্রকাশ পেল না কবির চৌধুরীর ব্যবহারে। অত্যন্ত স্বাভাবিকভাবে গ্রহণ করছে সে গোটা ব্যাপারটাকে। গাড়ির ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো রানা। কবির চৌধুরীর মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি তাকালো ও কোলে কালি পড়া একজোড়া চোখের দিকে। আমার ধারণা মিস সোয়ানাকে দেখতে চাও তুমি, কিন্তু তার আগে তোমার সাথে কথা আছে আমার, বলল কবির চৌধুরী। আমি তৈরি, সংক্ষেপে বলল রানা। কেন এখানে নিয়ে এসেছো আমাকে সেটাই জানতে চাই। উইল ইউ ফলো মি? উঁচু ডিবির পাশ দিয়ে আগে বাড়ল কবির চৌধুরী। দরজা পেরিয়ে বড় একটি সুসজ্জিত ঘরের ভেতর ওর পিছু পিছু ঢুকলো রানা। আসবাবপত্র দেখে অফিস রুম বলে মনে হলো। বিরাট একটা টেবিলের ধারে কয়েকটা চেয়ার। প্লিজ সিট ডাউন রানা। কবির চৌধুরী টেবিলের অপরের দিকে গিয়ে দাঁড়ালো। কয়েক দফায় কয়েকটা বিষয় ব্যাখ্যা করব আমি, শেষে পরে হবে, তার আগে বলো আমাকে বেঁচে থাকতে দেখে কি রকম চমকে গেছো তুমি? না, খুশি হয়েছি আমি, শান্ত গলায় বলল রানা। তোমাকে নিজের হাতে খুন করার নতুন সুযোগ পাওয়া গেছে একটা, সুযোগটা হাতছাড়া না করার চেষ্টা করব আমি। এতটুকু বদলাওনি তুমি, তাই না? কবির চৌধুরী গম্ভীর হলো। কিন্তু বদলাতে হবে তোমাকে রানা। কি বলতে চাও বলে ফেলো চৌধুরী, অসহিষ্ণু গলায় বলল রানা। ভনিতা করছো কেন? ধীরে ধীরে বদলে গেল কবির চৌধুরীর চেহারা। রানার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর মুখ খুলল। তোমাকে এখানে নিয়ে এসেছি রানা, কবির চৌধুরী শান্ত অথচ ভারী গলায় বলল, কারণ আমি বিশ্বাস করি বর্তমানে যে অসীম গুরুত্বপূর্ণ কাজ আমি হাতে নিয়েছি তাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্যে তোমার সাহায্য আমার একান্তভাবে দরকার। আমি জানি আমার সম্পর্কে তোমার মনোভাব কি রকম, কিন্তু বিশ্বাস করো আমার উচ্চাসা এমনই মূল্যবান যে সব কথা জানার পর আমাকে সমর্থন না করে পারবে না তুমি। এমন কিছু বলার আছে আমার যা শুনে আমাকে সাহায্য করার জন্য তুমি নিজেই ব্যাকুল না হয়ে পারবে না, কিন্তু সেসব আরো পরের ব্যাপার। টেলিফোন রিসিভারের উপর হাত বোলাতে বোলাতে গভীরভাবে কিছু ভাবলো কবির চৌধুরী, তারপর আবার বলল,
আমাকে বিশ্বাস করার কোনো কারণ নেই তোমার, কিন্তু ভুলো না আমি এমন এক প্রচন্ড ক্ষমতা হাতে নিয়ে কথা বলছি যে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন আমার নেই। বলবো সব তোমাকে দেখাবো নিশ্চয়ই, কিন্তু তার আগে তোমার বিশ্রাম দরকার। বিশ্রাম নিতে যাওয়ার আগে রানা, আমার একটা প্রস্তাব আছে। বলে ফেলো, কৌতূহল প্রকাশ না করে বলল রানা। আমি শুনছি। রানার কথা যেন শুনতে পায়নি কবির চৌধুরী। চেহারা বা কণ্ঠস্বরের কোনো পরিবর্তন নেই। হিয়ার ইজ মাই প্রপোজাল। আগামী 24 ঘন্টা আমার পরিকল্পনায় কোনো রকম হাত বা বাধা দেবার চেষ্টা করো না। এই সময়টা তুমি দেখে এবং শুনে বোঝার চেষ্টা করো কোথায় গিয়ে পৌঁছেছি আমি, আর শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছি। যদি 24 ঘন্টার ভেতর যুক্তি দিয়ে তোমাকে বোঝাতে না পারি আমি, তাহলে সে তখনকার সমস্যা তখন সমাধান করা যাবে। আমার প্রস্তাবে যদি তুমি রাজি থাকো তাহলে তুমি আর সোহানা আমার ঘনিষ্ঠ সহচর এবং সম্মানীয় অতিথি হিসেবে থাকতে পারবে। কোথাও যেতে তোমাদের বাধা নেই, কেউ তোমাদের অসম্মান করবে না, আরামায়াসের সম্ভাব্য সব রকম ব্যবস্থা করা হবে তোমাদের জন্য। নিরস্ত্র থাকার এই প্রস্তাব দিচ্ছি তোমাদের সাথে। আমার সদা সতর্ক প্রহরীদের হাতে মারা পড়ো এইটা আপাতত চাইছি না আমি। কোন রকম বদ মতলব প্রকাশ পেলেই মেরে ফেলা হবে তোমাদের। বিরক্ত কণ্ঠে জবাব চাইল রানা। যদি রাজি না হই ছেড়ে দেব তোমাকে। কবির চৌধুরী হাসলো। কিন্তু তাতে বিশেষ সুবিধা হবে না তোমার। আমার পছন্দসই ব্যবস্থা করব তখন কাজ উদ্ধারের জন্যে। তোমাকে আবার আমার হাতে পড়তে হবে, তখন আমার কোনো প্রস্তাব থাকবে না। সোহানেকে নিয়ে কি করবে বললে না? ব্যঙ্গাত্মক কণ্ঠে জানতে চাইল রানা। ওর মাথাটা পার্সেল করে পাঠিয়ে দেবো লন্ডনে, তোমাদের অ্যাম্বাসিতে। মেজর জেনারেল রাহাত খান আধ মিনিট অন্তত হা করে তাকিয়ে থাকবে পার্সেল খুলে। নির্বিকার গলায় বলল কবির চৌধুরী। তা পারে শয়তানটা। হত্যায় কোনটা নেই কবির চৌধুরীর। রানা সংযত করল মেজাজকে। বেশ, বলল, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত তোমার কোনো কাজই বাধা দেব না, কিন্তু সোহানার সাথে দেখা না হওয়ার আগে ওর সম্পর্কে কোনো নিশ্চয়তা দিতে পারছি না আমি। তুমি বোঝাতে পারবে ওকে? কবির চৌধুরী হাসল নিঃশব্দে। তোমার আদেশ ও অক্ষরে অক্ষরে পালন করবে। ফোনের রিসিভার তুলে বলল, ফ্যালকন, মিস সোহানার রুমে যাবেন মিস্টার রানা, ওকে সাথে করে নিয়ে যাও। রিসিভার নামিয়ে রেখে অন্দরমহলের দরজার দিকে ইঙ্গিত করল কবির চৌধুরী। তুমি যেতে পারো রানা। চেয়ার ছেড়ে ধীর পায়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো রানা। তারপর ঝট করে পিছন ফিরে তাকালো। তুমি ধ্বংস হয়ে যাবে চৌধুরী। আজ হয়তো নয়, কিন্তু তোমাকে ছাড়ব না আমি। তুমি আর আমি একসাথে পৃথিবীতে বেঁচে থাকতে পারি না, তোমাকে মরতে হবে। খেপে ওঠার কোনো লক্ষণ দেখা গেল না কবির চৌধুরীর মাঝে। হেসে উঠল না সে। দৃঢ় আত্মবিশ্বাসের সাথে বলল, মানি না কথাগুলো। সব শোনার পর তুমি মত বদলাবে, আমি শিওর। দরজা খুলে বাইরের করিডোরে পা ফেলে রানা এই প্রথম প্রশ্ন করলো নিজেকে, কি এমন কথা বলতে চায় কবির চৌধুরী? এমন প্রচন্ড আত্মবিশ্বাস কোথা থেকে পাচ্ছে সে? ভিত্তিহীন কোনো জিনিসের উপর নির্ভর করে বড়াই করা কবির চৌধুরীর স্বভাব নয়। উদ্বেগ বোধ করল রানা। ফ্যালকনের দু পকেটে দুটি পিস্তল। করিডোরে এসে দাঁড়িয়েছে সে। রানা তাকাতেই মাথা হেড করে অগ্রসর হবার জন্য ইঙ্গিতে পথ দেখালো সে। লিফটে চড়ে দৌতলায় উঠল রানা। সোহানার রুম ভেতর থেকে বন্ধ ছিল। ফ্যালকন মৃদু শব্দে টোকা মারল দরজার গায়ে। ঝাঁঝালো গলা শোনা গেল ভিতর থেকে, কে? কেন বিরক্ত করছো আমাকে? ফ্যালকন বিনীতভাবে বলল, মাফ করবেন মিস সোহানা, মিস্টার মাসুদ রানা আপনার দর্শন প্রার্থী। আর কোনো শব্দ এলো না ভিতর থেকে। আধ মিনিট পর খুট করে খুলে গেল দরজা। ফ্যালকন সামান্য একটু নত হয়ে সম্মান জানালো। তারপর ঘুরে দাঁড়িয়ে করিডোর দৌড়ে অদৃশ্য হয়ে গেল।
সোহানা সরে দাঁড়িয়ে ঢোকার পথ করে দিয়ে মৃদু স্বরে বলল, ভেতরে এসো রানা। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল রানা। সোহানাকে সুসজ্জিত রুম দিয়েছে কবির চৌধুরী। ড্রয়িং রুমের খোলা দরজা দিয়ে বেডরুমটা দেখা যাচ্ছে। সোফা সেট, টিভি, রেডিও, ফোন, স্টিলের আলমারি সব আছে। শাড়ির বদলে প্যান্ট পরেছে সোহানা। লাল রঙের প্যান্টের সাথে হাফ হাতা সাদা শার্টে মানিয়েছে ওকে। সোফায় বসে পকেট থেকে স্যাস্টারফিল্ডের প্যাকেট বের করলো রানা। সিগারেট ধরিয়ে তাকালো সোহানার দিকে। ওকে লক্ষ্য করছে সোহানা। সোহানাই আবার কথা বলল, কেমন আছো রানা? তুমি কেমন আছো? পাল্টা প্রশ্ন করলো রানা। দেখতেই পাচ্ছ শয়তানটার খপ্পরে রয়েছি, নির্বিকার ভাবে বলল সোহানা। মুঠো থেকে কাল পালিয়েছিলাম, আজ আবার ধরা পড়েছি। দুঃখ হয় তোমার জন্য রানা। রানাকে বাঁকা কথা বলার অভ্যাসটা যেন ত্যাগ করতে পারছে না সোহানা। কাজের মানুষ হলে এই হয় বিপদ। ছিলে ছুটিতে, কারো সাথে পাচ্ছে ছিলে না, কাজটা নিয়ে এলাম আমি, অথচ তোমাকে ওরা বাদ দিল না। দুর্ভাগ্যক্রমে তুমি ছিলে ভ্যানিসে। তাছাড়া শত্রুপক্ষ তোমাকে ভালো করেই চেনে। জামের মতো ভয় করে ওরা তোমায়। সেটাই হলো কাল। নিঃশব্দে রানা হাসলো একটু। তোমার কাজের কদ্দূর কি হলো সোহানা? হঠাৎ চিন্তিত হয়ে উঠল। এয়ারক্রাফটটা দেখেছো নাকি? 5 সেকেন্ড রানার দিকে নিঃশব্দে তাকিয়ে রইল সোহানা। তারপর বলল, এয়ারক্রাফটের কথা তুমি জানলে কোথা থেকে? জানি, মুচকি হাসলো রানা। তুমি কত দূর এগিয়েছো তাই বলো। রানার মুখোমুখি সোফায় বসল সোহানা। লাল ঠোঁট দুটো ফাঁক হলো, একটু হাসছ। বলবো না, এটা আমার অ্যাসাইনমেন্ট, তুমি এর মধ্যে কেউ নও। পকেট থেকে এক টুকরো লম্বা কাগজ বের করলো রানা ধীরে ধীরে। রাহাত খান অনেক জিনিসের সাথে নিজের হাতে সই করা এই কাগজটাও ভরে দিয়েছেন ওর অ্যাটাচি কেসে। কাগজটায় চোখ রাখলো রানা। 8 মিনিট পর অধৈর্যভাবে প্রশ্ন করল সোহানা, কি ওটা? দেখতে চাও নাকি? কৌতুক নাচছে রানার 2 চোখে। কাগজটা সোহানার দিকে বাড়িয়ে দিল। কাগজের আড়ালে সোহানার মুখটা দেখতে পেল না রানা। ওটা পড়তে পড়তে লাল হয়ে উঠেছে সোহানার সারা মুখ। ওতে লেখা কথাগুলোর বাংলা করলে দাঁড়ায়, সোহানা প্রথম সুযোগেই ফিরে এসে লন্ডনে। রানা সব দায়িত্ব বুঝে নিয়েছে। এক্সকিউজ মি রানা, তোমাদের বিরক্ত করতে হচ্ছে বলে আমি লজ্জিত। কবির চৌধুরীর গলা বেশি এলো লুকানো লাউড স্পিকারে। কিন্তু তোমার সব রকম আরামের দিকে দৃষ্টি রাখা আমার কর্তব্য, তাই বলছি। তোমাকে যেসব কথা বলবো বলে জানিয়েছে সেসব নিয়ে দুশ্চিন্তা করে খামোকা রাতের ঘুমটুকু নষ্ট করো না। কাল সকালে সব জানতে পারবে তুমি। বিরক্ত করলাম বলে আর একবার ক্ষমা চাইছি। গুড নাইট। কোনো মন্তব্য করল না রানা। ওর মুখের চেহারা শুধু কঠিন হয়ে উঠেছে দেখল সোহানা। সোহানাই কথা বলল, সরি রানা, সত্যি কথা বলছি তোমাকে। কিছুই এখন পর্যন্ত জানতে পারিনি আমি। কবির চৌধুরী কড়া পাহারা রেখেছে আমাকে। প্রতিটি দেওয়ালে ট্রান্সমিটার বসানো, সবসময় চোখে চোখে রেখেছে। নিবিড় ঘুম দিয়ে বেলা 7টায় চোখ মেলল রানা। কাপড় চোপড় পরে বাইরে বেরিয়ে গেলে কেউ বাধা দেবে কিনা ভাবল। বাড়ির ভিতর চলাফেরার শব্দ কানে আসছে। ঘুম ভাঙার 5 মিনিট পরই দরজায় টোকা পড়ল। ওরা কি লক্ষ্য করছিল ওকে? একজন উর্দি পরা বেয়ারা ট্রে হাতে ভেতরে ঢুকলো রানার ডাকে। গুড মর্নিং স্যার, বিনীত ভঙ্গিতে বলল বেয়ারা। ইলকাপো জানিয়েছেন 8 ঘন্টার মধ্যে খোলা ছাদে আপনাকে পেলে তিনি খুশি হবেন। ইলকাপো কবির চৌধুরীর ইটালিয়ান নাম। হলের ঘড়িতে ঢং করে একটা শব্দ হলো। খোলা ছাদে কবির চৌধুরী বসে রয়েছে। হলের দরজা পেরিয়ে সামনে চোখ মেলেই দেখল রানা। বাতাস নেই এক ফোঁটা। রৌদ্রোজ্জ্বল সকাল। পশ্চিম উপত্যকার নিচে ছোট পর্বতগুলোর আবছা দেখাচ্ছে ভোরের কুয়াশা। কবির চৌধুরী সহাস্যে আহ্বান জানালো ওকে।
আমরা পরস্পরকে পছন্দ করি না রানা, বলল সে। আমি জানি সুযোগ পেলে আমাকে খুন করবে তুমি। সুহানা তারপর বাঁচবে না, এ কথা জেনেও সুযোগ হারাবে না তুমি। আমিও তোমার সম্পর্কে সেই রকম মনোভাব পোষণ করি, কিন্তু এই মুহূর্তে পরস্পরের সহকর্মী হওয়া দরকার। আমাদের নিজ নিজ স্বার্থেই তা দরকার। রানা অল্প একটু হাসলো, বলল, ওসব কথা বাদ দাও, কি যেন বলতে চাও তুমি? অনেক কথা বলতে চাই। এই জায়গাটা কেমন? বসবো কি আমরা? দুটো চেয়ার, একটা টেবিল, টেবিলের উপর টেলিফোন, টেলিফোন ছাড়া একদম নড়ে না কবির চৌধুরী। ওরা বসলো। আমার উদ্দেশ্য কি বলতে চাই, ইতিমধ্যে প্রচুর কাজ করে ফেলেছি, লক্ষ্য হাসিলের জন্য হাতিয়ার অর্জন করেছি। আমার উদ্দেশ্য কি জানো না? এই পৃথিবীর মানবকুল যাতে নিজেদের ধ্বংস না করতে পারে তার একটা কার্যকরী ব্যবস্থা করা। আশা করি এক কথায় তুমি আমার সাথে একমত হবে। এটা একটা রিয়েল ডেঞ্জার। কোনো মন্তব্য করল না রানা। ভয় পৃথিবীকে শাসন করে, বলে চলল কবির চৌধুরী। পৃথিবীর ভালো মানুষেরা এই সংকট থেকে মানব জাতিকে মুক্ত করার পথে এক পা এগুচ্ছে। একদিন সে চুক্তি বাস্তবায়িত হবে, কিন্তু তাতে কতটা ফল পাবে পৃথিবীর মানুষ? বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হতে আর কতদিন লাগবে? আসলে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের কাছে মানব জাতিকে ধ্বংস করার মতো হাতিয়ার থাকা পর্যন্ত নিরস্ত্রীকরণ চুক্তি বা যুদ্ধ নয় চুক্তি যতবারই সম্পাদিত হোক না কেন, পৃথিবীর মানুষ নিরাপদ বোধ করতে পারে না। তুমি একমত? রানা বলল, অনেকটা। তোমার কথা শেষ করো আগে। 4-5টা রাষ্ট্রের হাতে এই পৃথিবীর মানুষের ভবিষ্যৎ নির্ভর করে। অদূর ভবিষ্যতে মোট 1 ডজন রাষ্ট্র আলটিমেট উইপন তৈরি করতে এবং তা ব্যবহার করতে শিখবে। 12টি রাষ্ট্রের প্রয়োজন 12 জন রাষ্ট্রপ্রধানের। যে কোনো একজন ইচ্ছে বা অনিচ্ছে ব্যবহার করতে পারে চরম অস্ত্র, যার পরিণতি মানব জাতির সম্পূর্ণ ধ্বংস ছাড়া আর কিছুই নয়। রানার দিকে একটু ঝুঁকে বলল কবির চৌধুরী, অ্যাক্সিডেন্টকেও ভুলে গেলে চলবে না। চরম অস্ত্র যাদের কাছে থাকছে তারা কাজে লাগিয়েছে কিন্তু টেকনিশিয়ানদের। তাদের কাজ বোমা নিক্ষেপ করা, রকেট ছোড়া কিংবা নির্দিষ্ট একটি বোতাম টেপা। কেউ আতঙ্ক, কেউ পাগল হয়ে গিয়ে, কেউ বা স্রেফ নিজের অজ্ঞাতে বোধ বুদ্ধি হারিয়ে টিপে দিতে পারে বিপজ্জনক ভয়ঙ্কর বোতামটা। উড়িয়ে দেওয়া যায় কি দুর্ঘটনার আশঙ্কা? কবির চৌধুরী উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। কথা বলার সময় চোখ মুখের রেখা থেকে বদলে যাচ্ছে তার। লোকটা যে আন্তরিক সে ব্যাপারে কোনো সন্দেহ রইল না রানার। ও বলল, নতুন আর কি বললে তুমি? যা বললে তা তো সবই সত্যি। এই সমস্যার কোনো সমাধান নেই। শোনো বন্ধু, নিজের চেয়ারের পেছনে দাঁড়িয়ে 2 হাতলের উপর ভর দিয়ে রানার দিকে ঝুঁকে পড়ল কবির চৌধুরী। রাজনীতিকরা যখন বৈঠকখানায় মিটিংয়ের পর মিটিং করেছে, আমি তখন কাজ করেছি। সেই জন্যই তোমাকে এখানে এনেছি, কারণ সমাধান পেয়ে গেছি আমি, এবং তুমি আমার অনেক যন্ত্রের মধ্যে একটি। কবির চৌধুরী চেয়ারে বসলো। প্রথম থেকে সব শোনো তুমি রানা, তাহলে বুঝতে পারবে। বর্তমানে পৃথিবী দুভাগে বিভক্ত, 2টো ব্লক। 2 ব্লকের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব সবার জানা। 2 দলের কাছে আছে চরম অস্ত্র, মানব জাতিকে একদম ধ্বংস করার পক্ষে যথেষ্ট। টেবিলের উপর থেকে গ্লাসটা তুলে নিয়ে গলায় এক ডোক পানি ঢাললো কবির চৌধুরী। তৃতীয় একটি ব্লক সৃষ্টি করার মতো সম্পদ এবং টেকনিক্যাল নলেজ আমি সংগ্রহ করেছি। প্রতিভাবান বিজ্ঞানী আর সম্পদশালী বহু লোককে আমি সাহায্যকারী হিসেবে পেয়েছি, যারা প্রধান 2 ব্লকের মধ্যে যে দ্বন্দ্ব চলছে তাকে ঘৃণা করে এবং তাদের প্রভাবকে ক্ষুণ্ণ করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। হাইড্রোজেন বোমার দ্বারা যে আতঙ্ক জনজীবনে ছড়িয়ে পড়েছে তাকে চিরতরে নষ্ট করে দেবার যে কোনো প্রচেষ্টায় তারা আগ্রহী ছিল। আমি তাদের আগ্রহকে কাজে লাগিয়েছি। রানার দিকে নিষ্পলক কয়েক মুহূর্ত তাকিয়ে রইল কবির চৌধুরী, তারপর আবার শুরু করলো। আমার মাথার ভিতর 24 ঘন্টা আলোড়িত হচ্ছিল এমন একটি অস্ত্র তৈরি করার চিন্তা যা হাইড্রোজেন বোমাকে ছাড়িয়ে যাবে। একটি মাত্র হাইড্রোজেন বোমা তৈরি করার জন্য প্রচুর টাকা, মূল্যবান বহু ব্রেন এবং জিনিসপত্র দরকার। তারপর তৈরি করার সময় সামান্য এতটুকু ভুল হলে অবিশ্বাস্য দুর্ঘটনা ঘটে যাবার আশঙ্কা। বোমা গুদামজাত করাটাও প্রকাণ্ড এক সমস্যা। এতগুলো ঝামেলার সৃষ্টি করে যে বস্তু সেটা চরম ধ্বংসাত্মক অস্ত্র হতে পারে না,
এই ছিল আমার ধারণা। তাই হাইড্রোজেন বোমা তৈরির কথা ভাবা আমি ছেড়ে দিলাম। তার বদলে আমি ভাবতে আরম্ভ করি এমন এক জিনিস আবিষ্কার করা সম্ভব কিনা যা হাইড্রোজেন বোমাকে যে কোনো দূরত্ব থেকে যে কোনো আবহাওয়ায় অকেজো করে দেওয়া যায়, কিংবা সেগুলোকে ফাটিয়ে দেওয়া যায়। যদি যায় তাহলে নিউক্লিয়ার বোমা মূল্যহীন হয়ে পড়তে বাধ্য। অসহনীয় আতঙ্কের এবং নিরাপত্তা বোধহীনতার হাত থেকে পৃথিবীর মানুষ চিরতরে বেঁচে যাবে তাহলে। আবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কবির চৌধুরী। আবেগে কাঁপছে তার দুই হাত, ঠিকরে বেরোচ্ছে চোখ দুটো। আরো গল্প কবিতা উপন্যাস আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে